সবার প্রিয় রোদেলা আপুর নীলচিরকুট গল্পের ৭৪ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, চলুন আমরা গল্পে চলে যাই। রাতের কালচে আধার চুষে নিয়েছে সন্ধ্যা। রাস্তার পাশে জ্বলে উঠছে হলদি ল্যাম্পপোস্ট। আগ্রাবাদের ছোট্ট একটি ফ্ল্যাটে টাটা করে বাজছে বাচ্চার কান্নার আওয়াজ। নীরাও স্থির দাঁড়িয়ে আছে, মন মেজাজ চূড়ান্ত খারাপ। ফ্লোরের মাঝামাঝি ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের ভাঙ্গার টুকরো আর দুধ। তার পাশেই মহা আনন্দে হাত পা ছোড়াছুড়ি করছে ১.৫ বছরের পুত্র আরস। হাত পায়ে দুধ মেখে বিশ্রী অবস্থা। রাগে সারা শরীর জ্বালা করছে নীরার। ছেলেকে তুলে শক্ত দুটো চড় বসাতে ইচ্ছে করছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে ২ পা এগিয়ে যেতেই লাফালাফি ছোড়াছুড়ি বেড়ে গেল তার। মাকে কাছে আসতে দেখে পিছুতে পিছুতে সোফার নিচে ঢুকে যাওয়ার জোগাড়। কিছুতেই মায়ের হাতে ধরা দেওয়া যাবে না। নীরা হাত বাড়াতেই ছেলে তেরামো বেড়ে গেল আরও। তেদ্রামোর ফলাফলস্বরূপ সোফায় মাথা লেগে ব্যথা পাওয়া হয়ে গেল ইনস্ট্যান্ট। নীরা অবাক হয়ে খেয়াল করল, ছেলে তার একটুও বিচলিত হচ্ছে না। এতটুকু ব্যথা পেয়েও আগের মতোই চিটপটাং হয়ে শুয়ে আছে। তার এক জেদ, মায়ের কোলে সে উঠবে না। ততক্ষণে মাথা ফুলে ঢোল। নীরা রাগ ধরে রাখতে না পেরে শটান এক চড় বসিয়ে দিল ছেলের গালে। এবার তার স্বরে চেঁচিয়ে উঠল আরস। কান্নার দাপটে ইষ্টপিষ্ট মুখটা লাল হয়ে গিয়েছে তার। নীরা তাকে জোরপূর্বক কোলে নিতেই কান্নার আওয়াজ বাড়িয়ে দিল আরস। হাতের কাছে টেলিভিশনের রিমোট পেয়ে তাই ছুরি মারল মেঝেতে। নীরা শান্ত চোখে রিমোটটাকে টুকরো হতে দেখল। ছেলের জেদি মুখের দিকে যে আরেকটা চড় বসালো গালে। ছেলেটা ঠিক বাবার মতোই হয়েছে। গায়ের রং থেকে শুরু করে রাগ, জেদ সব কিছুতেই অনন্ত দুর্দান্ত নকল। এতটুকুন বয়সেই রাগ হলে মাথা ঠিক থাকে না তার। হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে ফেলে দেয়। ফ্লোরে গড়াগড়ির সাথে ভয়াবহ কান্না। বাবার মতো এক হিসেব, চাই মানে চাই। নিষেধ করলেই মাথা নষ্ট। অনন্ত ফিরল রাত ১০টায়। ছেলে এখনও কাঁদছে। কান্নার দাপটে চোখ মুখ খিসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছেলের এমন অবস্থায় আতঙ্কিত নীরাও ফুপিয়ে উঠছে বারবার। বাসায় ফিরে বউ বাচ্চারই এই অবস্থা দেখে বিস্মিত হলো না অনন্ত। সপ্তাহে অনন্ত ২-১ বার ছেলের এই জেদের মুখোমুখি হতে হয় তাকে। অনন্ত অফিস ব্যাগটা রেখে ছেলের সামনে যেতেই ২ হাত বাড়িয়ে দিল আরস। দীর্ঘ সময়ের কান্নাকাটিতে ঘেমিনি ক্লান্ত হয়ে পড়েছে বেচারা। ঘন ঘন হিসকি উঠায় নিঃশ্বাস নিতে পারছে না। অনন্ত ছেলেকে ২ হাতে বুকে চেপে ধরতেই ধীরে ধীরে নেতিয়ে পড়ল আরস। ছোট ছোট হাত দুটো দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে চুপ হয়ে গেল। বাইরের পোশাক পরেই ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করলো অনন্ত। ক্লান্ত ছেলে ঘুমিয়ে পড়তেই ভয়াবহ রাগ প্রকাশ পেল তার। আরসের কোমল গালে আঙ্গুলের ছাপ দেখে নীরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। একটা থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দিব। তুই আবারও ওকে মেরেছিস? কথায় কথায় গায়ে হাত তোলার স্বভাব যায়নি এখনো? একটু জেদ ধরেই মারতে হবে।
জেনেটিক বিষয় আসলে অনন্তকে টানার মানে কি? অনন্ত কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছেলে আমার মতো হয়েছে বলেই মারতে হবে? স্বৈরাচারী মহিলা, একটা কাপ ভেঙেছে তো কি হয়েছে? আমার কি কাপ কেনার টাকা নেই? কাল আমি ছেলেকে 1 ডজন কাপ এনে দেবো, সে যত ইচ্ছে ভাঙবে, আরাম করে বসে বাপের টাকায় কেনা কাপ ভাঙবে। ছেলের গায়ে হাত তুলবি না, খবরদার। নীরা স্থির চোখে চেয়ে রইল, কোনোরূপ প্রত্যুত্তর করল না। কথার পিঠে কথা বলতে গেলেই রেগে যাবে অনন্ত। তারপর আবারও সেই একই কাহিনী, একই গল্প। নীরাকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে ভুরু কুঁচকাল অনন্ত। গলাটা খানিক উঁচিয়ে বলল, আশ্চর্য, কথা বলছিস না কেন? আমাকে মানুষ বলে কি মনে হয় না? নীরা উত্তর দিল না। অনন্ত ফ্রেশে খাবার খাওয়া পর্যন্ত কোনোরূপ কথা বলল না নীরা। খাওয়া শেষে টেলিভিশন অন করতে গিয়েও বিপদে পড়তে হলো অনন্ত। ছেলে রিমোট ভেঙে ফেলেছে, টেলিভিশন অন করা যাচ্ছে না। অনন্তর মেজাজ খারাপ লাগছে। বাসায় এত জিনিস থাকতে দেখে দেখে টেলিভিশনের রিমোটটাই ভাঙতে হলো কেন? মায়ের মতোই ষড়যন্ত্রকারী। রাত 12টার দিকে ভিডিও কলে এলো অয়ন। অনন্ত যার পর নাই বিরক্ত হয়ে বলল, তোর কি আক্কেল জ্ঞান নেই? এই মাঝরাতে কেউ ভিডিও কল দেয়? আর কয়েক মিনিট পরেই তো ঘুমিয়ে পড়তাম। অয়ন দাঁত বের করে হেসে বলল, আজকে ফুটবল ম্যাচ আছে না, ঘুমাবো কেন? নিরাপু কই? আর আমাদের ছোটে উচ্ছাদ কোথায়? নিরাপু মানে কি? নীরা তোর আপু হবে কেন? ওই একই হলো। ভাবি আরশরা কই? অনন্ত বালিশে ঠেস দিয়ে বলল। ঘুমন্ত ছেলের দিকে একবার চেয়ে বলল, আরশ ঘুমায়, মায়ের সাথে বিশাল মায়ের খেয়েছে আস। তোর ভাবি রান্না করে, আমার সাথে তার ঝগড়ার 2য় পর্ব চলছে। কথা তারা বন্ধ। অনন্তর কথার মাঝেই ঘরে এলো নীরা। কোনো রকম কথাবার্তা না বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। অনন্ত নীরাকে শুনিয়ে শুনিয়ে বলল, আয়ু, ফ্রিতে একটা সাজেশন দিই, মনোযোগ দিয়ে শোন। প্রেম করতে হলে শান্তশিষ্ট কচি মেয়ে দেখে প্রেম করবি, আমার মতো ভুল করিস না। নীরা ঘাড় ফিরিয়ে তাকালো। অনন্ত কথাটা মজা করে বললেও হঠাৎ মন খারাপ হয়ে গেল নীরার। চোখ টলমল করে উঠল, কান্না পাচ্ছে। অয়ন হাসছে, হাসি মুখেই বলল, আরশকে ঘুম থেকে উঠাও একটু, ওর সাথে কথা বলবো। এখন উঠালে সারা রাত জ্বালাবে, প্লিজ ভাইয়া, একটু জ্বালালে কিছু হবে না। অনন্ত আরশের মুখের উপর ঝুঁকে পড়ল। ছেলের ঘুম ঘন, ঘুমলে জাগানো মুশকিল। অনন্ত বহু কসরত করে জাগিয়ে তুলতেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠার প্রস্তুতি নিল আরশ। মুখের উপর বাবার চেহারা দেখতেই কান্না থেমে চোখ গোল গোল করে তাকালো। অনন্ত একটু আদর করতেই হাত পা ছুঁড়ে খিলখিল করে হেসে উঠল আরশ। উপর নিচে 9টা দাঁত উঠেছে তার। বাবার গালের উপর কচি হাত রেখে বলল, বাবা বাবা। হ্যাঁ বাবা, দেখো তো এটা কে? আরশ চাইল। মোবাইল স্ক্রিনে অয়নের চেহারা দেখে কয়েক সেকেন্ড চেয়ে থেকে আবারও হেসে উঠল সে। হাত বাড়িয়ে ফোন নিয়ে ঠোঁট কুঁচকে নিজস্ব ভঙ্গিতে বলল, চাচ্চু। অয়নের চোখ মুখ আনন্দে ঝলমল করে উঠল। নীরা যখন প্রথমবার মিসক্যারেজ হলো সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল তার। রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল পর্যন্ত। বাচ্চাটার জন্য কত কিছু ভেবে দেখেছিল সে। তাদের বাসায় বাবু আসবে ভাবতেই দুর্দমনীয় আনন্দ হতেও তার। এত মায়া এত আদর কাটিয়ে হঠাৎ শুনল বাচ্চাটা আর আসবে না, হি ইজ ডেড। অয়ন ভীষণ আনন্দিত কণ্ঠে বলল, আব্বু তুমি আসবে না? দাদু আর চাচ্চু তোমার জন্য অনেকগুলো ব্যাট বল কিনেছে, পুপু গাড়ি কিনেছে। নীরাকে আশেপাশে না দেখে বিছানা থেকে নেমে বারান্দায় উকি দিল অনন্ত। বারান্দার এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা, 2 হাত তুলে চুলে বিনুনি করতে ব্যস্ত। চোখ দুটো স্থির হয়ে আসে রাস্তার অন্ধকারে। অনন্ত ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ালো। নীরা হাতে থাকা চুল নিজের হাতে নিয়ে একটু টেনে ধরে বলল, এটা কোনো বেনুনি হলো? আমি এর থেকে ভালো পারি, আমি করে দিচ্ছি। নীরা শান্ত রাগ নিয়ে তাকালো। চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, লাগবে না। শান্তশিষ্ট কচি মেয়ে বিয়ে করে বেনুনি গেঁথে দে যা, আমি কচি নই। অনন্ত বিষয় নিয়ে বলল, ছি, হাজব্যান্ডের সাথে কেউ এভাবে কথা বলে? ডিরেক্ট তুই? বন্ধুদের মতো তুই গাড়ি না করে একটু বউ ভাব নিয়ে কথা বললে কি হয়? নীরা অবাক চোখে তাকালো। নিজে সারাদিন এভাবে কথা বলে এখন তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। নীরা মুখ কাড়ো করে বলল, আমাকে বউ মানছে কি? যে যেভাবে কথা বলে তার সাথে সেভাবেই কথা বলা উচিত।
আমি পারি না বলেই আজ আমার এই অবস্থা। বলে কি? আচ্ছা যা, হাজব্যান্ডের মতোই কথা বলবে এবার। এটুকু বলেই হঠাৎ নীরার হাত চেপে ধরল অনন্ত। আদুরে কণ্ঠে বলল, নিরুজন কাছে এসো। তুমি কেন কষ্ট করবে? আমি আছি না, আমি বেনুনি গেঁথে দেবো। আহা কি সুন্দর চুল! এই চুল দেখেই নিশ্চয়ই কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ। চুল তার কবেকার অন্ধকার দিবিসার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। অতীত সমুদ্রের পার হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। অনন্তর ঢং দেখে চোখ গরম করে তাকালো নীরা। অনন্ত হেসে ফেলল। সেই হাসির দিকে যেই মন ভালো হয়ে গেল নীরার। ছেলেটা এত সুন্দর করে হাসে কি করে? আরসের হাসিও সুন্দর, বাবার মতোই ঠোঁট ভেঙে হাসে সে। ছেলের হাসি দেখলেই নিজেকে পাগল পাগল লাগে নীরার। বিশ্বাসই হয় না এই মিষ্টি হাস্য ছেলেটি তার। অনন্ত হাসি নিয়ে বলল, হাজব্যান্ড টাইপ প্রেম আসছে না, তবে তোর জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে। নীরা আর চোখে তাকালো, মুখ গোমরা করে তাকালো, প্রাণপণ চেষ্টা করে চুপ করে রইল। অনন্ত নীরার আদব বেনুনি করা চুলগুলো এলোমেলো করে দিয়ে কাছে টানল, দুই হাতে কোমর জড়িয়ে থুতনি রাখলো কাঁধে। ফিসফিসি বলল, বিশ্বাস হচ্ছে না? নীরা জবাব দিল না। অনন্ত ঘরে গিয়ে 2 মিনিটের মাথায় ফিরে এলো। নীরার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, স্বামীর কথা বিশ্বাস করতে শেখো সুন্দরী। নীরা অবাক চোখে খামের দিকে চেয়ে রইল। খামটা উল্টে পাল্টে দেখে বলল, এটা কি? খুলে দেখো। অনন্ত মিটিমিটি হাসছে। নীরা তার মুখপানে চেয়ে থেকেই খাম খুলল। বাদামি খামের ভিতর থেকে নীল রঙের একটা খাম বেরিয়ে এলো আবার, তাতে গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট। নীরা যার পরই নাই অবাক হয়ে নীলখাম খুলল। ভিতর থেকে বেরিয়ে এলো 6 বন্ধুর হাস্যোজ্জ্বল এক ছবি, তার সাথে ছোট্ট একটা চিরকুট। অভিমানী বন্ধুত্ব এবার জেদ ধরেছে। গিটার আর হাসির সুর দিয়েছি। ক্যাফেটেরিয়া আর লাইব্রেরির কোণায় ঘুমড়ে মরছে। এবার তারা মুক্ত হোক, হাসুক বাচুক, ব্যস্ততা ভুলে আবার তাদের দেখা হোক। স্বাধীন পাখিদের দুয়ারে তাই নীল চিরকুটের আমন্ত্রণ। নীরা হতবিহ্বল চোখ চাইল, টলমল করে উঠল চোখ। ছোট্ট এই জীবনটাতে বহু চড়াই উতরাই পার করতে হয়েছে তাদের। জীবনে প্রতিটি সিঁড়িতে হোঁচট খেয়ে খেয়ে জমেছে হাজারখানেক অভিমান অভিযোগ। নম্রতার সাথে কথা কাটাকাটি কিছুদিন পরেই নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল নীরার। বিভিন্ন টেনশন, মেন্টাল প্রেশার আর নম্রতাকে কী বলা যায়, এসবের চিন্তাতেই নম্রতার মুখোমুখি হওয়া হয়নি আর। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে। তারপরে জীবনটা ছিল ভয়াবহ। নীরা চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রুদ্ধকণ্ঠে বলল, কে? অনন্ত মাথা নেড়ে জানালো, জানে না। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হঠাৎ অফিসের ঠিকানায় চিঠি এলো। একই রকম 2টো চিঠি, একটি তোর, অপরটি আমার। খামে প্রেরকের নাম ধাম কিছুই নেই, ওদের মধ্যে থেকেই কেউ হবে নিশ্চয়ই। আমি অফিসের ছুটির কথা বলে দিয়েছি। তুই স্কুল থেকে সপ্তাহখানেকে ছুটি নিতে পারবি না? আমরা সামনের সপ্তাহেই ঢাকা ফিরছি। খুশিতে আত্মহারা হলো নীরা। উত্তেজনায় কথা বলতে পারছে না, হাত পা মৃদু কাঁপছে। নীরা অনন্ত ডান হাতটা চেপে ধরে কাঁধে মাথা রাখলো, থেমে থেমে বলল, ছুটি পাই আর না পাই, চাকরি ছুটে গেলেও পরোয়া নেই, ঢাকা আমি যাচ্ছি। এতটুকু বলেই থামলো নীরা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, নমু কি এখনও রেগে আছে? ও আমার সাথে কথা বলবে না? অনন্ত দীর্ঘশ্বাস ফেলল। নীরাকে এক হাতে জড়িয়ে ধরে চুপ করে রইল। চোখের সামনে ভেসে উঠল একের পর এক কষ্টমাখা রাত। একদিকে অনন্তর চাকরি নেই, অন্যদিকে নীরার অসুস্থতা, তার মানে আবার অনাগত বাচ্চার চিন্তা। বারবার ডাক্তার দেখানোর জন্য বিশাল অঙ্কের টাকাও চাই। নাদিম নিরুদ্দেশ। এত কিছুর মাঝে নম্রতার সাথে যোগাযোগ করে ওর বিয়ের আনন্দ, নতুন সংসারের আনন্দ নষ্ট করতে চায়নি অনন্ত। হয়তো সুযোগটাও ছিল না। অনন্ত তার যথাসাধ্য করেছিল। নীরাও সুস্থ হয়ে উঠেছিল ধীরে ধীরে। তারপর হঠাৎই একদম আসমাকা মিসক্যারেজ হয়ে গেল নীরার। একদিকে বাচ্চা হারানোর কষ্ট, অন্যদিকে নীরার পাগলাম। নীরা মানসিকভাবে এতটা অসুস্থ হয়ে পড়ল যে অনন্ত হঠাৎ কোনো দিশা খুঁজে পাচ্ছিল না। বিষের অন্ধকারে একলা পথিকের মতো অসহায় লাগছিল সব। নীরাকে রূপগঞ্জ তার মায়ের কাছে রেখে এসেও স্বস্তি নেই। বারবার সুইসাইড অ্যাটেম্প্ট চেষ্টা করেছে। তার ধারণা অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিয়েছিল বলেই বাচ্চাটা এলো না। সে আর মা হতে পারবে না। তার বাচ্চা মারা যাওয়ার জন্য একমাত্র সেই দায়ী। সে সকল দিনগুলোর কথা ভাবলেও শরীর কেঁপে ওঠে অনন্তর। এমন
বিভৎস দিনগুলোর মাঝে হঠাৎই এক ভালো সংবাদ এলো। নম্রতার বিয়ের দিনে দেওয়া ইন্টারভিউটা কাজে লেগে গেল। ব্যাংকে চাকরিটা হয়ে গেল। পোস্টিং হলো চট্টগ্রাম। অনন্ত যেন হাঁপ ছেড়ে বাঁচল। নীরাকে এই শহর থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার। অনন্তর নিজেরও তখন বিষাক্ত লাগছে এই শহরের বাতাস। জয়েনিংয়ের 2 সপ্তাহ আগেই নীরাকে নিয়ে পাড়ি জমালো চট্টগ্রামের পথে। চট্টগ্রাম আসার কয়েক মাসের মাথায় আবার কনসেপ্ট করলো নীরা। আচার আচরণেও স্বাভাবিকতা এলো। চাকরির জন্য পড়াশোনা শুরু করলো। বিস্ময়করভাবে প্রাইমারি স্কুলে চাকরিটাও হয়ে গেল। এই বিশাল ঝড়ঝাপটার মাঝে জীবনটা এমনভাবে জড়িয়ে পড়েছিল, এতটা বিতৃষ্ণা আর কষ্টের গল্প জমে গিয়েছিল যে বাইরের পৃথিবীর দিকে তাকানোর সময় হয়নি কারো। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন সবসময়। আর আমাদের গল্পগুলো সবসময় উপভোগ করুন মন দিয়ে। তবে নম্রতার নীরার ঝামেলার ব্যাপারটাও অনন্ত জেনেছিল নীরার চাকরি হওয়ার পর। ততদিনে বিশাল গ্যাপ পড়ে গিয়েছে। নম্রতার সাথে যোগাযোগ হয় না অনেক দিন। এতদিন পর হঠাৎ সরি বলার জন্য ফোন দেওয়াটা ভীষণ অস্বস্তির ছিল তাদের জন্য। আজ হঠাৎ এই নীল চিরকুটের আমন্ত্রণ তাদের জন্য বিশাল অপেক্ষার সমাপ্তি, বিশাল এক আনন্দের চাবি। কতদিন দেখা হয় না সেই ভালোবাসাগুলোর সাথে। অনন্তর বুক কাঁপছে। কষ্টের স্মৃতি ছাপিয়ে স্মৃতির পাতা ছুটে চলেছে ক্যাম্পাসের মাঠে, মামার চায়ের দোকানে, ক্যাফেটেরিয়া আর সেই লাইব্রেরিটাতে, যেখানে নীরা হাত চেপে ধরেছিল প্রচণ্ড জেদে। নিউ ইয়র্কে গ্রীষ্মকাল চলছে। শীতের জীর্ণতা কাটিয়ে সজীব হয়ে উঠেছে গাছপালা, লতাপাতা। বাড়ির আঙিনা আর বারান্দাগুলো সেজে উঠেছে বাহারি ফুলে। রাস্তায় উৎফুল্ল যুবক যুবতীর পদাচরণ। সবার ঠোঁটেই এক চিলতে সৌজন্যতার হাসি। গ্রীষ্মের শুরুতে মন মেজাজ প্রফুল্ল। রঞ্জন খুব জোরে দৌড়াতে বেরিয়েছিল। পরনে সাইরঙ্গা হাফ প্যান্ট, সাদা টি শার্ট আর স্পোর্টস শু। গলায় ঝুলছে টকটকে লাল রঙের হেডফোন। রঞ্জন দৌড়ে এসে নিজের অ্যাপার্টমেন্টের সামনে থামতেই এগিয়ে এলো মধ্যবয়স্ক এক ভদ্রলোক। গায়ে তার ভিন্ন ধরনের ইউনিফর্ম, মুখভর্তি প্রফুল্লতার হাসি। রঞ্জন ফাঁপাতেই সৌজন্যতার হাসি হাসল। ছোট্ট করে বলল, হেই, গুড মর্নিং। গুড মর্নিং। আর ইউ রঞ্জন চক্রবর্তী? ইটস রঞ্জন। এনিওয়ে, হোয়াটস দ্য ম্যাটার? ইউ হ্যাভ এ লেটার ফ্রম বাংলাদেশ। লেটার? অবাক হলো রঞ্জন। দেশ থেকে চিঠি পাঠানোর মতো মানুষ তার নেই। তাছাড়া এই যুগে এসে চিঠি লিখতে বসবেই বা কে? টেক্সট, মেইল এসব ছেড়ে চিঠি? আশ্চর্য। রঞ্জন হাত বাড়িয়ে চিঠিটা নিল। ফর্মালিটিস শেষ হতেই মুখভর্তি হাসি উপহার দিলেন ভদ্রলোক। উৎফুল্ল মনে বললেন, ওয়াও, হোয়াটস দ্য বিউটিফুল ডে, এনজয় ইউর সেলফ। রঞ্জন ঠোঁট টেনে হাসল। ইয়াও, ইটস রিয়েলি বিউটিফুল, হ্যাভ ফান। গেট ফেরিয়ে ঘরে ঢুকতে চিঠিটা উল্টে পাল্টে দেখল রঞ্জন। রেজিস্ট্রি করা চিঠি, প্রেরকের নাম ঠিকানা বৃত্তান্ত নেই। রঞ্জন হাউচে বসে খাম খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো আরও একটি নীল রঙা খাম। তাতে গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট। রঞ্জনের বিস্ময়ে যেন আকাশ ছিল। নীল চিরকুট মানে কি? কেউ এতদূর থেকে চিঠি পাঠিয়ে ফাজলামও নিশ্চয়ই করবে না। রঞ্জন কৌতূহল নিয়ে খাম খুলল। নীল খামটা খুলতেই বেরিয়ে এলো একই ফ্রেমে আবদ্ধ 6 বন্ধুর হাস্যোজ্জ্বল ছবি। টিএসসি চা স্টলে বসে আছে সবাই। নাদিমের হাতে চিরচেনা গিটার। রঞ্জন হতভম্ব চোখে চেয়ে রইল। সাথে থাকা চিরকুটটা পড়ে হৃদস্পন্দন থেমে গেল তার। উত্তেজনায় কেঁপে উঠল শরীর। ঘণ্টাখানেক ঠাই বসে থেকে লাফিয়ে উঠল সে। কম্পিত হাতে ফোন লাগালো দেশে তখন সন্ধ্যা নেমেছে মাত্র। পূজা মাত্রই ধূপখাড়ি জ্বলেছে। এমন সময় রঞ্জনের ফোন পেয়ে অবাক হলো সে। মায়ের সামনে থেকে সরে এসে ফোন তুলতেই ওপাশ থেকে প্রায় চেঁচিয়ে উঠল রঞ্জন, আই এম কামিং পূজা, আমি নেক্সট উইকেই ফ্লাইট ধরছি। পূজা অবাক হয়ে বলল, কিন্তু তুমি যে বললে আসবে না, একদম বিয়ের ডেট ফিক্সড হলে ফিরবে। রঞ্জন উত্তেজনা নিয়ে বলল, আগে যা বলেছি ভুলে যাও সুইটহার্ট, ডিসিশন চেঞ্জ হয়েছে,
আমি অবশ্যই ফিরছি এবং নেক্সট উইকের মধ্যেই ফিরছি। পূজা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিন্তু হঠাৎ কি হলো? তোমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে, ঠিক আছো? রঞ্জন হেসে বলল, না ঠিক নেই। আমার দুয়ারে নীল চিরকুটের আমন্ত্রণ এসে গেছে পূজা। আমি ঠিক থাকতে পারছি না। তোমাকে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে ইচ্ছে করছে। কাছে নেই বলে পারছি না। দেশে ফেরার পর অবশ্যই মনে করে দিবে, ওকে? পূজা বিষয়ে কথা খুঁজে পাচ্ছে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেশে এখন আষাঢ়িয়ে কান্না। বারান্দায় দাঁড়িয়ে তাকা পূজার শরীর মাখামাখি হচ্ছে মিষ্টি শীতল জলে। সে জলে হাত ভিজিয়েই ফিসফিস করে বলল সে, তুমি কি পাগল হয়ে গেছো রঞ্জন? আমার তোমাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।